বসার ঘরে সর্বত্র শৌখিনতার ছোঁয়া। আলোর মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা দেখছে। বোঝাই যাচ্ছে বসার ঘরটি যে সাজিয়েছে সে বেশ রুচিশীল একজন ব্যক্তি। দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে ঘরে সবটা দেখছে আলো, আর শামিন দেখছে আলোকে। একসময় দুজনে চোখাচোখি হয়ে গেল। শামিন চোখ সরিয়ে নিয়ে নিজের ফোন ঘাঁটতে শুরু করে। আলোর গম্ভীর কণ্ঠে বলে, সাত সকালে কোথায় এনেছেন আমায়? আমার পরিচিত এক লোকের বাসায় বন্ধু হয় এখানে। আমার কাজ কি? তুমি আমার স্ত্রী, তাই আমার সাথে এসেছ। আলো আবারও কক্ষ পরিদর্শনে মনোযোগী হয়। হঠাৎ দেয়ালে একটা পেন্টিংয়ে চোখ পড়তেই আলোর চোখ মুখ শক্ত করে ফেলে। পেন্টিংয়ে চুম্বনরত এক প্রেমিক যুগলের অবয়ব ফুটিয়ে তুলছে শিল্পী তার রং তুলি কারসাজি দিয়ে। এতক্ষণ বাড়ির মালিককে আলো মনে মনে যত প্রশংসা করেছিল তার রুচিবোধ নিয়ে পেন্টিংটা দেখে সাথে সাথে সব ফিরিয়ে নিয়ে ভিড় করে আলো বলল, অসভ্য। শামিন আলো পরিস্থিতি আন্দাজ করতে পেরে ঠোঁট টিপে হাসে। আলো চুপচাপ বসে থাকে। ভিতর থেকে একজন 50 ঊর্ধ্ব লোক এসে শামিনের সাথে হ্যান্ডশেক করে কিছু সৌজন্য আলাপ করতে থাকে। আলো লোকটাকে ভালো করে লক্ষ্য করে। লোকটার মাথার সমস্ত চুল সাদা হয়ে গিয়েছে, কিন্তু চেহারা এখনও তারুণ্য ধরে রেখেছে বেশ। লোকটা আলো মুখোমুখি বসে আলোর দিকে হাত বাড়িয়ে দিয়ে ইংরেজিতে আমেরিকার উচ্চারণ বলে, হ্যালো আলো, আমি ফজলে রাব্বি, তোমার হাজব্যান্ডের বন্ধু। আলো বেশ অবাক হয়। এত বুড়ো লোক ইয়াসার মির্জার বন্ধু। কপাল কুঁচকে লোকটার হাত দিয়ে তাকে গম্ভীর কণ্ঠে বলে উঠে, আসসালামু আলাইকুম। শামিন মুগ্ধ চোখে তার বউকে দেখতে থাকে। সে আবারও নতুন করে তার বউয়ের প্রেমে পড়ে গিয়েছে। আলো আচরণ লোকটার ঠোঁট প্রশস্ত হয়ে যায় হাসিতে। নিজের হাত বাড়িয়ে নিয়ে স্বাভাবিক গলায় বলে, ওয়ালাইকুম সালাম। আলো শামিনের দিকে তাকায়। স্বামী তাকে কেন এখানে এনেছে বুঝতে পারছে না সে, কিন্তু সে প্রচণ্ড বিরক্ত হচ্ছে। লোকটা মৃদুস্বরে বলে উঠে, তুমি ভীষণ সুন্দর একজন মেয়ে আলো। স্বামী খুবই লাকি। আলো চোখ বড় বড় করে লোকটাকে দেখে। পেন্টিংটা দেখি বাড়ির মালিকের চরিত্র সম্পর্কে ধারণা নিয়েছিল তার। এখন তো দেখছে সত্যি এই লোকে ছুক ছুক ভাব আছে। আলো বিড়বিড় করে বলে, বুড়ো ভাম। স্বামী চমকে উঠে আলোর দিকে তাকায়। ফিসফিসিয়ে বলে উঠে, স্টপ আলো, এখানে শুরু হয়ে যাবে না। লোকটা ওদের দিকে তাকিয়ে বলে, তোমরা নিজেরা কি বলছো? দেখো, রোম্যান্স করতে চাইলে আমাকে বলতে পারো, আমি তোমাদের প্রাইভেসি ব্যবস্থা করে দিচ্ছি। আলো লাফিয়ে উঠে দাঁড়ায়। চেঁচিয়ে বলে ওঠে, আপনি এসব কি বললেন? শামিন আলোর হাত টেনে ধরে বসিয়ে দেয়। লোকটা মৃদু হেসে আলিজা সম্বোধন কাউকে ডাকতে থাকে। ভিতর থেকে একজন 40 বিদেশি মহিলা বেরিয়ে আসে। ফজলে রাব্বি তার দিকে তাকিয়ে ইংরেজিতে বলে, তোমাকে বলেছিলাম না হানি আমার বন্ধু শামিনের কথা? ও হচ্ছে শামিন এবং ও তার সহধর্মিণী আলো। আলিজা নামের ভদ্রমহিলা মুচকি হেসে আলোর দিকে তাকিয়ে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো অ্যালো। শামিন ফিক করে হেসে দিয়ে বলে, মিসেস রাব্বি, ওটা অ্যালো নয়, আলো। আলো মানে লাইট। আলিজা নিজেকে শুধরে নিয়ে আবার আলোর সাথে কুশল বিনিময় করে। ফজলে রাব্বি আলোকে উদ্দেশ্য করে বলে, আলো, এই হচ্ছে আমার সহধর্মিণী আলিজা, আমেরিকা থেকে যাকে চুরি করে এনেছি আমি। আলিজা রাব্বি গাল টেনে দুষ্টুমি সুরে বলে, ও হানি, কী যে বলো না তুমি। আলো আর শামিন দুজনেই চোখ বড় বড় করে রাব্বি আর আলিজা দম্পতি লুতুপুতু আলাপচারিতা দেখতে থাকে। এত বুড়ো বয়সও দুজন কত রোমান্টিক। ফজলে রাব্বি শামিন আর আলোর দিকে তাকিয়ে একটা প্রশস্ত হাসি দেয়। তারপর আলোকে বলে, শামিনের সাথে আমার কিছু কথা আছে আলো। অনেক দিন পর দেখা তো, তুমি বরং আলিজার সাথে যাও, ও তোমাকে আমাদের গার্ডেনটা ঘুরিয়ে দেখাবে। আলো ভাবে সেটাই ভালো এখানে থাকার চাইতে, তাই সে আলিজা সাথে চলে যায়। শামিনকে সোফায় বসার নির্দেশনা দিয়ে ডক্টর ফজলে রাব্বি নিজেও
বসে পড়ে। স্বামীর চিন্তিত ভঙ্গিতে বলে, ওর সাথে আলাদা করে কথা প্রয়োজন হবে না, তাছাড়া বুঝবেন কিভাবে সমস্যা? বুঝে ফেলেছি। স্বামীন অবাক হয়। ডক্টর ফজলে রাব্বি বলেন, যখন ফোনে তুমি সমস্যার কথা জানিয়েছিলে আমি তখন ধরে ফেলেছি। তাহলে ওকে নিয়ে আসতে বললেন যে? ডক্টর ফজলে রাব্বি মৃদু হেসে বলেন, আমি আর আলিজা রুবির মুখে তোমার এত এত প্রশংসা শুনেছি যে আমাদেরও খুব ইচ্ছে হলো ওই ভাগ্যবতীকে দেখা যে স্বামী নিয়াশা মির্জার মন চুরি করেছে। তাই তোমাদের দুজনকে ডেকে নিলাম। স্বামীন ম্লান হাসে। ডক্টর ফজলে রাব্বি বলে, শোনো স্বামীন, অযথা চিন্তা করো না। তোমাকে যেটা করতে হবে তা হলো তোমার স্ত্রীকে জীবনমুখী করতে হবে। জীবনমুখী? ওকে বোঝাতে হবে ও কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। প্রতি মুহূর্তে ওর গুরুত্ব ওর চোখে দেখিয়ে দেবে তুমি। বুঝতে পেরেছো আমার কথা? স্বামীন কিছুক্ষণ ডক্টর ফজলে রাব্বির দিকে তাকিয়ে থেকে মাথা নাড়ায়। এখানে কেন এনেছিলেন? এখানে কি কাজ? স্বামীন মুখের দিকে তাকিয়ে আছে আলো। স্বামীন ড্রাইভ করতে করতে বলে, একটা বিশেষ কাজ। আমার ওই বন্ধুর একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, সে একটা এজেন্সি খুলতে চাচ্ছে নারীদের কল্যাণে। সে ব্যাপারেই কথা বলতে। ভাবলাম তুমি গৃহবন্দী হয়ে পড়ে আছো, তোমাকে কোথাও নিয়ে যাই। তাই গার্ডেন কেমন লাগলো? বসে বসে দোল খাচ্ছিলে, দোলনায় দেখলাম ভালো লাগছে। শুকনো গলায় জবাব দেয় আলো। স্বামীন বলতে থাকে, একজন 50 বুড়ো আমার বন্ধু কিভাবে হলো? অস্বাভাবিক লাগছে না তোমার কাছে বিষয়টা? না। আলো ঠান্ডা গলায় বলে। স্বামীন বলে, কেন? কারণ আপনিও তো বুড়ো। স্বামী হুট করে গাড়ি ব্রেক কষে দেয়। আলো ভাবলেশীনভাবে বসে আছে। স্বামী হতবাক হয়ে আলোর দিকে তাকিয়ে বলে, আমি বুড়ো? হ্যাঁ, 32 বছর কি কম নাকি? বুড়োই তো। আপনার আর আমার বয়সে ব্যবধান জানেন? 6 বছর। আমার বার্থ সার্টিফিকেট বয়স ধরলে 8 বছর। 6 বছর কোনো ব্যবধান হয় না। এটা পারফেক্ট। স্বামী ধীরভাবে বলল, তা না ছাই, আপনি বুড়ো আর আমি এখনও 6 বছর পর বুড়ো হব। ব্যবধান না, অনেক ব্যবধান। স্বামী দাঁতে দাঁত চেপে বলে, তোমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় আমি বুড়ো? আমার চুল পেকেছে, আমার শ্বাসকষ্ট রোগ আছে, আমার স্কিন কুঁচকে গিয়েছে। তুমি জানো এখনও ক্লাস 11 মেয়েরা আমাকে সপ্তাহ 2টো প্রেমপত্র পাঠায়। তোমাদের কলেজেরই তো ওগুলো। আলো সরু চোখে সামনের দিকে তাকিয়ে বলে, খুব আনন্দ হয় তখন, তাই না? নিজে পুরুষ, মন গর্বে ভরে যায়। শুনুন, ওই সব মেয়েদের রুচিতে সমস্যা। স্বামীন হাত মুষ্টিবদ্ধ করে বসে আছে। সব মেনে নেওয়া যায়, কিন্তু স্বামীন বুড়ো এটা সে কোনোভাবে মানবে না। এত বড় কথা বলে অপমান করে দিল এই মেয়েটা। বুকে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে স্বামীর। মুখ ভার করে স্ট্রিংয়ের হাত দিয়ে বসে আছে। আলো এখন বেশ হাসি পাচ্ছে স্বামীনের অবস্থা দেখে। সে অন্যদিকে মুখ ঘুরে নিয়ে ঠোঁট টিপে হাসছে। বরাবরের মতো অপমান হজম করে নিয়ে স্বামীন গাড়ি স্টার্ট করে। আলো কিছুক্ষণ ঠোঁট টিপে হেসে নিয়ে হুট করে বলে ওঠে, 5 বছরের ব্যবধান? ভুল বলেছি। স্বামীন কপাল কুঁচকে ড্রাইভ করতে থাকে। এত বড় অপমান করে এখন সেদে সেদে কথা বলতে এসেছে। আলো মনে মনে ভাবে, লোকটা হয়তো বেশি অপমানিত হয়েছে। কিছুক্ষণ চুপ থেকে বলে, 4 বছরের ব্যবধান। স্বামীন নিশ্চুপ। আলো বলতে থাকে, না না 3 বছরের ব্যবধান, না না 2 বছরের ব্যবধান। আরে না না 1 বছরের। স্বামীন চুপ করেই থাকে। আলো বলে উঠে, আরে কোনো ব্যবধানই নেই, আমার বয়স ও 32 বছর। স্বামীন আবারও ব্রেক কষে আলোর দিকে তাকায়। আলো চুপচাপ বসে থাকে। স্বামীন গম্ভীর কণ্ঠে বলে, চুপ করে বসে থাকবে একেবারে? ওই ঠোঁট নেড়ে আর একটা কথাও আমাকে কষ্ট দিলে আজ ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। অন্য সময় হলে আলোর মুখে মুখে উত্তর দিত, কিন্তু এইমাত্র স্বামীনের কথায় সে কিছুটা ঘাবড়ে গিয়েছে, তাই চুপচাপ বসে থাকে। স্বামীন গম্ভীর মুখে আবারও গাড়ি স্টার্ট করে। সকাল থেকে বৃষ্টি। আলো বৃষ্টি খুব একটা পছন্দ করে না, কিন্তু এখন বৃষ্টিময় দিন তার খুব একটা খারাপ লাগে না।
সারাদিন শাড়ি চুড়ি পরে ঘরেই তো পড়ে থাকে সে। জানালা দিয়ে বৃষ্টি দেখতে তার বেশ ভালো লাগে। ভাবি আসবো? সীতারা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আলো ঘুরে দাঁড়িয়ে বলে এসো। সীতারা একটা ঝুড়ি নিয়ে ঘরে ঢুকেছে। আলোর দিকে তাকিয়ে বলে, ভাইজানের জামা কাপড় কি কি ধুতে হবে দিন ভাবি, ওয়াশিং মেশিনে দিব। আলো অবাক হয়ে বলে, তোমার ভাইজানের কি কি ধুতে হবে তা আমি কিভাবে জানবো? সীতারা আলো থেকে বেশি অবাক হয়ে যায়। আলোকে সে দায়িত্ব জ্ঞানহীন স্ত্রী হিসাবে জানে, কিন্তু স্বামীর প্রতি এতটা উদাসীন সে সামান্য তথ্যটুকু দিতে পারছে না। ঈশিতা ঘরে ঢোকে। একবার ঈশিতা আর একবার আলোর দিকে তাকিয়ে সবটা বুঝতে পেরে সীতারাকে বলে, ভাইয়া যা ধুতে হবে তা ডান পাশে আলমারিতে রাখে, ভুলে বসে আছে নাকি? সীতারার সামনের জামা কাপড় নিয়ে যায়। আলো দাঁড়িয়ে আছে। সীতারা আলোর দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়ার স্বামী হিসাবে তোমার মন জয় করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, আর এদিকে তুমি নিজেকে কারো বিবাহিত স্ত্রী ভাবছ না। ভাইয়া একা একা সম্পর্কটাকে কি সুন্দর করে বয়ে নিয়ে যাচ্ছে। কতটা যত্ন করে তোমাকে আমি আমার ভাইয়াকে নিয়ে গর্ব করি। আলো কিছুক্ষণ চুপ করে থেকে শুকনো গলায় বলে, আচ্ছা কাল থেকে তার জামা কাপড় আমি ধুয়ে দেব। ঈশিতা কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে চলে যায়। আলো বিছানায় চুপচাপ বসে থাকে। আসলেই কি সে ভুল করছে? কবির আলমগীরের বাসভবনে পার্টি অফিস বসছে। আর পার্টির সভাপতি কবির আলমগীর সবার সাথে আলোচনা শেষ করে এসে শামীমের সামনে বসে। শামীম তার দিকে তাকিয়ে আছে। কবির আলমগীর বলে, তুমি কি বুঝতে পেরেছ কতটা নাকানি চুবানি খাইয়েছ তুমি আমাদের? তোমার মতো একজনের কাছ থেকে এমন অপেশাদারের মতো আচরণ আশা করিনি। শামীম চুপ করে থাকে। অন্যরা সবাই চুপচাপ। কিছুক্ষণ পর গম্ভীর কণ্ঠে শামীম বলে উঠে, দলে আমার স্থান আছে কি নেই সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হোক। এমনিতেও আমার কাছে দেশের সেবা করাটা মুখ্য বিষয়, কোনো দলের পৃষ্ঠপোষকতা থাকাটা নয়। কবির আলমগীর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, দল তোমাকে রেখেছে, তোমার মতো ডেডিকেটেড লোক কতজনই বা আছে? শামীম চুপ করে বসে আছে। কবির আলমগীর বলতে থাকে, এসব কি বউয়ের জন্য হয়েছে তোমার? আতাউর আলমের মেয়ে আমাদের বৌমার জন্য? শামীম কোনো কথা জবাব না দিয়ে তাকিয়ে আছে শুধু। কবির আলমগীর বলে, মেয়ে মানুষকে দুর্বল প্রজাতি ভাবা স্বামী নিয়ে আসার এহেন পরিণতি খুবই অবাক করছে আমাকে। বইয়ের প্রতি অল্প কয়েকদিনে বেশ দুর্বল হয়ে গিয়েছে দেখেছি। বেশ বউ পাগল হয়েছ। শামীম মেলান হেসে বলল, সব কিছু আপনাদের দেখে তো শিখেছি আঙ্কেল। কবির আলমগীর থতমত খেয়ে যায়। শামীম সালাম জানিয়ে উঠে দাঁড়ায়। প্যাকিং লরি এসে দেখা হয়ে যায় কবির আলমগীরের ভাগ্নি জুঁইয়ের সাথে। খুবই ছোটোখাটো একটা পোশাক পরে উচ্ছৃঙ্খলভাবে হেঁটে আসছে। শামীম কপাল কুঁচকে চোখ সরিয়ে নেয়। ঋতুর পায়ের নখের যোগ্যতা নেই এই মেয়েটার, ফালতু মেয়ে। দুপুরে শামীম কাক ভেজা হয়ে বাড়িতে ফেরে। ঘরে ঢুকে আলমারি থেকে তোয়ালা বের করে মাথা মুছতে থাকে। আলো দাঁড়িয়ে যায়। শামীমের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমতা আমতা করে বলে, গাড়ি থাকতে এত ভিজেছেন কিভাবে? শামীম আলোর প্রশ্ন শুনে অবাক হয়। এ আবার আগ বাড়িয়ে শামীমের কথা জানতে চাইছে কেন? সূর্য কোন দিকে উঠেছে আজ? সারাদিন তো এমন ভাব করে যেন শামীমকে সে দেখতেই পায় না। শামীম অদৃশ্য কেউ। স্বাভাবিক গলায় শামীম বলে, আজ বৃক্ষরোপণ কর্মসূচি ছিল। দলের সাথে ভিজে ভিজে গাছ লাগিয়েছি শহরের বিভিন্ন সড়কের পাশে। আলো চুপ করে থাকে। শামীম নরম গলায় বলে, খেয়েছো? আলো মাথা নাড়ায়। শামীম হাঁচি দিতে দিতে তোয়ালা রেখে ওয়াশরুমে ঢোকে। বিকেলের দিকে বৃষ্টি চলে গিয়েছে। আকাশটা ভীষণ সুন্দর হয়ে উঠেছে। আলো বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের ওই সৌন্দর্য উপভোগ করতে থাকে। শামীম অসময়ের বৃষ্টি যখন ভিজেছিল তখনই বেশ বুঝতে পেরেছে গায়ে জ্বর আসতে চলেছে। শামীম ধারণা ঠিক, তার গায়ে বিকেলের দিকে জ্বর এসেছে। আজ বিকেলের পার্টি অফিসে মিটিং ছিল।
সে যেতেই পারেনি। বিছানা কিছুক্ষণ শুয়ে থেকে উঠে বসে। আলোকে কোথাও দেখতে না পেয়ে স্বামীন বিছানা থেকে নামে। খুবই বিরক্তকর এই বউটা। স্বামীনকে এড়িয়ে থাকতে পারলে যেন বাঁচে। কেন স্বামীন কি তাকে খেয়ে ফেলবে নাকি? শরীর কাঁপছে, চোখ জ্বালা করছে, নাক দিয়ে গরম নিঃশ্বাস বের হচ্ছে। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ড্রয়ার থেকে একটা প্যারাসিটামল বের করে খেয়ে নিল। ঈশিতা বাড়িতে নেই। ঋতুকে ডাকবে, কিন্তু মেয়েটা নিজে অসুস্থ হয়ে কত দিক সামলাবে। হঠাৎ করে মাথাটা চক্কর দিয়ে উঠল স্বামীর। হাতে গ্লাসটা পড়ে যায় নিচে। মেঝের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বামী ঝুঁকে বসে। নিজে পরিষ্কার করতে থাকে কাছে টুকরোগুলো। আলো কিছু একটা ভাঙার আওয়াজ শুনি দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তারপর কি মনে করে হন হন করে ঘরের দিকে যায়। বারান্দার দরজা থেকে আলো আকস্মিক আগমনে স্বামীর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ততক্ষণে আলো কাচের টুকরোগুলো পা দিতে যাচ্ছিল। হঠাৎ মৃদু আর্তনায় শোনা যায়। কয়েক মুহূর্ত কেটে যায়। আলো চোখ বড় বড় করে স্বামীনের দিকে মাথা নিচু করে তাকিয়ে আছে। যন্ত্রণায় ফর্সা মুখটা নীল রঙে হয়ে গিয়েছে স্বামীনের। ধীরে ধীরে আলো বুঝতে পারে তার পা স্বামীনের হাতের উপর। মেঝের দিকে তাকিয়ে কাচের টুকরোগুলো দেখতে পেয়ে লাফিয়ে পিছিয়ে যায় আলো। স্বামীর নিজের ডান হাতের পিঠের দিকে তাকিয়ে আছে। কাচের টুকরো ঢুকে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে হাড়টা, রক্ত ঝরছে খুব। আলো যখন কাচের টুকরোতে পা দিতে যাচ্ছিল তার আগে স্বামী নিজের হাত রেখে দেয়। আলোকে সতর্ক করা সময়টুকু যে তখন ছিল না। বড় বড় নিঃশ্বাস নিয়ে স্বামীনের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ আলো। স্বামীন গায়ের জ্বর নিয়ে ঢলতে ঢলতে উঠে দাঁড়ায়। আলোর দিকে তাকিয়ে ম্লান হেসে বলে, জংলি বিলারের মতো লাফিয়ে লাফিয়ে হাঁটো তুমি আছিয়া। আলো এগিয়ে আসে হতকম্প হয়ে। শামীমের হাতের দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ। তারপর নরম গলায় বলে, আমাকে সতর্ক করলে তো পারতেন। সময় দিয়েছ, তাই বলে নিজের হাত রেখে দেবেন? কি প্রমাণ করতে চাচ্ছেন বলুন তো? শামীম চুপ করে থাকে। আলো আলমারি থেকে ফার্স্ট এজ বক্স নিয়ে এসে শামীমকে বলে, বিছানায় বসুন। শামীম চুপচাপ বাধ্য ছেলের মতো বিছানায় বসে। তীব্র যন্ত্রণা হচ্ছে তার হাতে। আলো স্বামীনের ক্ষতটার দিকে তাকিয়ে থেকে বলে, আমার মনে হচ্ছে একজন ডক্টর ডাকলে ভালো হতো। স্বামী কিছু বলছে না, বলতে পারছে না। যন্ত্রণার তীব্রতা বাড়ছে বেশ। আলো উঠে গিয়ে ঋতুকে ডেকে আনে। ইলহাম ততক্ষণে বাড়িতে ফিরেছে। খুব কাছ থেকে একজন ডক্টর ডেকে আনলেন সে। এসেই স্বামীনের হাত ড্রেসিং করিয়ে দিয়ে চলে যায়। ঈশিতা এসে ভাইয়ের এমন ক্ষত দেখে উৎকণ্ঠা নিয়ে কিছুক্ষণ চেঁচামেচি করে। তারপর আলোর সামনে এসে দাঁড়িয়ে নিচু স্বরে বলে, তুমি করনি তো কিছু ভাবি? আলো অবাক হয়ে বলে, আমি একজনের হাতে কাজ টুকরো ঢুকিয়ে দেব? দিতেও পারো, তোমাকে বিশ্বাস নেই। আমার ভোলা ভালা ভাইটা মুখ ফুটে কিছু বলবেও না। আলো খুব বিরক্ত হয় ঈশিতার এমন বাচ্চা সুলভ কথাবার্তা। ইদানিং বেশ কোল টেনে কথা বলে ভাইয়ের। বাংলার কথাকথিত ননদগুলো রূপ ধারণ করেছে। কোন দিন না জানি আলোর চুলের মুঠি ধরে। ঈশিতা গিয়ে একটা প্লেটে ভাত এনে তার আদরের ভাইকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে চলে যায়। আলো দূরে দাঁড়িয়ে দেখতে থাকে এসব। একটা গভীর নিঃশ্বাস ফেলে ভাবে, সব দোষ ভাইয়া আদরের বোন তার ঘাড়ে ফেলতেই চাইল। তার কি দোষ? সে কি বলেছিল ইয়াসা মির্জাকে হাত রাখতে? আর এই বদ লোকটা সবসময় মাসুম প্রমাণিত হয় সবার কাছে। যত দোষ শেষ হয় আলোর ঘোষের। রাত তখন 1:30 ছাড়িয়ে গিয়েছে। মৃদু কোনো আওয়াজ আলো ঘুম ভেঙে যায়। অন্ধকারে কিছু বুঝতে না পেরে সুইচ টিপে বেড সাইডের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিয়ে উঠে বসে। পাশে ফিরে সামনের দিকে তাকাতে থমকে যায় সে। লম্বা মানুষটা কেমন গুটিসুটি মেরে শুয়ে আছে, কিছু একটা বিড়বিড় করছে। আলো কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে থেকে সংকোচনের সাথে বলে ওঠে, শুনছেন কোনো সমস্যা? স্বামীন কোনো সাড়া দেয় না, বিড়বিড় করতে থাকে। আলো অনেকটা জড়তা নিয়ে ধীরে ধীরে হাতটা বাড়িয়ে এক আকার সমান সংকোচ দমিয়ে রেখে স্বামীনের কপালে রাখে। মুহূর্তেই চমকে উঠে সে।
আগুন থেকে কম নয় তাপমাত্রা। কী করবে কিছুই বুঝতে না পেরে ঘরের দরজা ঢুকে ইলহামকে ঘরের দিকে যায়। দরজা খুলেই ঋতু অবাক চোখে আলোকে দেখে। আলো নরম গলায় বলে, ওনার গায়ে অনেক জ্বর। ঋতু চুলের খোপা করতে করতে স্বামীনের ঘরে যেতে যেতে বলতে থাকে, বিকেলে অনেক জ্বর ছিল। যখন হাতটা কেটেছে তখন বুঝেছি জ্বরের বাপ আসতে চলছে। থার্মোমিটার দিয়ে জ্বর মেপে ঋতুর চক্ষু চড়ক গাছ। আলোর দিকে তাকিয়ে বলে, কি সাংঘাতিক। আলো কিছুটা ঘাবড়ে গিয়ে স্বামীর মুখের দিকে তাকায়। ঋতু ছোটাছুটি করে একটা বাটি এনে স্বামীর মাথায় জলপট্টি দিতে থাকে। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, এই বুড়ি দেখলে ভেবো না এরা শক্তপোক্ত। এরা সব ভাই বোন খুবই নাজুক। জ্বর হলে খুব সহজেই কাবু হয়ে যায়, পুরো বাচ্চাদের মতো হয়ে যায়। আমাদের শাশুড়ি মা মারা যাওয়ার পর প্রত্যেকবার একজনের জ্বর হলে আমি হিমশিম খেয়ে যাই। আমি কত যে নির্ঘুম রাত কাটিয়েছি তার কোনো ইত্তার নেই। বাচ্চাদের মতো সামলাতে হয় এদের। আলো চুপচাপ ঋতুর দিকে তাকিয়ে বলে, তুমি খুব ভালো মেয়ে ঋতু, একেবারে মহিষী। ঋতু লজ্জা পেয়ে যায়। ঈশিতা ঘুম ঘুম চোখে স্বামীর ঘরে ঢুকে আলোকে বলে, মেজ ভাবিকে দিয়ে এসব করাচ্ছ কেন? স্বামীটা কার? আলো চুপ করে তাকিয়ে থাকে ঈশিতার দিকে। তারপর বলে ওঠে, তুমি ইদানিং না আমার সাথে এমন কেন ব্যবহার করো ঈশিতা আপু? ঈশিতা হাসি চাপিয়ে রেখে গম্ভীর কণ্ঠে বলে, সম্পর্কটা ভুলে গিয়েছ, ননদ হই তোমার। তারপর ঋতুর দিকে তাকিয়ে বলে, ইহান উঠে গিয়েছে ঘুম থেকে, কাঁদছে। তুমি যাও, মেজ ভাবি বড় ভাবি করবে এসব। ঋতু কিছুক্ষণ আলোর মুখের দিকে তাকিয়ে থেকে চলে যায়। ঈশিতা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে আলোকে বলে, ওখানে কে শুয়ে আছে জানো? আমার মা বাবা। তুমি তার প্রতি একটু কদর দেখাও। আমি তোমাকে আজীবন মাথায় তুলে রাখবো ভাবি। ধীর বা ঈশিতা চলে যায়। আলোর ঘরে দরজা বন্ধ করে বিছানায় কিছুক্ষণ বসে থেকে স্বামীনের দিকে তাকায়। তখনও প্রলাপ বকে যাচ্ছে স্বামীন। একটা গভীর নিঃশ্বাস ফেলে আলো তার দিকে এগিয়ে যায়। মাথার কাছে কিছুটা দূরত্ব নিয়ে বসে স্বামীনের মাথায় জলপট্টি দিতে থাকে। এইবার বেশ ভালো করে স্বামীকে লক্ষ্য করে আলো। বেশ সুদর্শন লোকটা। ক্লাস 11-এ মেয়েরা এমনি এমনি লাভ লেটার দেয় না তাকে। অবশ্যই এরা 4 ভাই বোন দেখতে শুনতে ভালো। এদের মধ্যে ইসমাম একটু বেশি সুন্দর। ইসমামের কথা মনে পড়তে আলো চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়। শামীমের মুখের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে ভাবি, এই লোকটা তার ভাই বোনদের নিজের থেকেও বেশি ভালোবাসে। জান বের করে দেয় ভাই বোনের জন্য। এই লোক যদি কখনো জেনে যায় সে তার আদরের ছোট ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করেছে তাহলে নিশ্চয় বেশ কষ্ট পাবে লোকটা। আলো হঠাৎ খুব আফসোস হচ্ছে স্বামীনের কথা ভেবে। জলপট্টি দিতে দিতে স্বামীনকে ভালো করে দেখতে থাকে আলো। লোকটা যতই ত্রুটিপূর্ণ হোক না কেন, একটা কথা আলো স্বীকার করতেই হবে, লোকটা একজন পারফেক্ট ফ্যামিলি ম্যান। এত অল্প বয়সে একটা সংসারের সবাই নিরাপত্তা নির্ভরতার জায়গা। ওদের ভাই বোনদের বন্ডিং সত্যি প্রশংসনীয়। স্বামীন বিড়বিড় করে কিছু বলছে। আলো কৌতূহলবশত একটু ঝুঁকে যায় স্বামীনের দিকে। সে স্পষ্ট শুনতে পায় স্বামীন বিড়বিড় করে তার মাকে ডাকছে। আলো বেশ অবাক হয়, এত বড় একজন লোক অথচ এখন মনে হচ্ছে এর বয়স 8 বছর। চোখ ঘুরিয়ে আলো স্বামীর হাতে ব্যান্ডেজের দিকে তাকায়। লোকটা অমন কাণ্ড করে তখন কি প্রমাণ করতে চাইলেও আলো জানে না। আলোর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তখন শামীমের প্রেমে পড়ে যেত। হুট করে কিছুটা সংকোচ নিয়ে আলো শামীমের ব্যান্ডেজের ওপর দিয়ে হাত ছুঁয়ে দিতেই শামীন জ্বরের ঘরে আলোর হাত আঁকড়ে ধরে। আলো চমকে উঠে তাকায় শামীমের দিকে। লোকটা কি স্বাভাবিক তবে? স্বামীন স্বাভাবিক না। আলো হাত নিজের বুকের সাথে আঁকড়ে ধরে বিড়বিড় করে যাচ্ছে, ভাবছে হয়তো মায়ের হাত আঁকড়ে ধরেছে। আলো হাত ছাড়িয়ে নিতে চাইলে স্বামীন ছাড়ে না। কিছুক্ষণ শামীমের মুখের দিকে তাকিয়ে থেকে খানিকটা ঝুঁকে আলো অস্ফুট স্বরে বলে, শুনছেন, আমি আপনার মা নই, হাতটা ছাড়ুন।
শামিন ছাড়ছে না। আলো দেখতে পায় জ্বরের তীব্রতায় শামিনের বন্ধ চোখের কানিশ বেয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়ছে। হঠাৎ কেন জানি আলো নিজের হাত ছাড়িয়ে নিতে মন সায় দিল না। শামিনের উত্তপ্ত শরীরে উষ্ণতা, আলোর হাত গরম হয়ে গেছে। তবু আলো চুপচাপ বসে রইল শামিনের মুখের দিকে তাকিয়ে। কিছুক্ষণ পরে অস্ফুট স্বরে বলে উঠল, আপনি আসলে কেমন লোক ইয়াশা মির্জা? আমার কি আপনাকে আগ্রহ নিয়ে জানা উচিত? ঘুম ভেঙে যাওয়া শামিনী ধীরে ধীরে উঠে বসে। শরীরে অসহ্য যন্ত্রণা শেষ হয়েছে। কাল রাতে জ্বরে রেশ কাহিল লাগছে শরীরটা। গায়ে এখন তার জ্বর নেই, তবে হাতের যন্ত্রণা বেড়েছে। খুব কষ্ট দিচ্ছে শামিনকে ব্যথাটা, তবে আজিয়া থেকে কম কষ্ট দিচ্ছে। ঘরের মধ্যে আলো নেই। মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই দেখে বেড সাইজে টেবিল, জলপট্টি দেওয়া বাটি রাখা। নিশ্চয়ই ঈশিতা নয়তো ঋতুর কাজ এসব। বিছানা থেকে নেমেই ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে টি শার্ট পাল্টে ক্লান্ত শরীরে বারান্দায় চলে যায় সে। সকালের রোদে স্নান করে নিতে হবে। আলোর ঘরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে শামিনকে দেখে না পেয়ে ভাবলো বারান্দায় গিয়েছে। একটা গভীর নিঃশ্বাস ফেলে শামিনের আলমারির দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ আগে ঈশিতার সাথে আলোর একটা ঠান্ডা যুদ্ধ হয়েছে। ঋতু মাঝখানে বোকার মতো দাঁড়িয়েছিল রেফারি হয়ে। যুদ্ধের কারণ আলোর শামিনের প্রতি উদাসীনতা। কেন আলো শামিনের জামা কাপড় ওয়াশিং মেশিনে এনে রাখে না? কেন যত্ন করে না? আলো বিরক্ত লাগছে খুব। এই ঈশিতা আপু কি এখন আলো আর ঋতুর শাশুড়ি জায়গা নিতে চাচ্ছে? ইদানিং হাবভাব দেখলে তো তাই মনে হয়। কি হবে শামিনের জামা কাপড় ধুলে? শামিনকে রাতারাতি পতিদেবতা ভাবতে শুরু করবে এত তাড়াতাড়ি? আরে বাবা, একটু সময় দে সবাই। আলো রানী তো আর মরে যাচ্ছে না। এরা জোর জবস্তি করে সংসার খেলিয়েই ছাড়ছে আলোকে দিয়ে। আজ আলো শামিনের কাপড় চোপড় ধোবে, সবার কলিজা ঠান্ডা করে দেবে আলো। সবাই তো এই টেনশনে খাবার খাওয়াই ছেড়ে দিয়েছে যে। কেন আলো তাদের ভোলা ভালা কলিজার টুকরো চোখের মনি বড় ভাইয়ের জামা কাপড় ধোয় না? আলো আলমারি খুলে এক টানে স্বামীর ব্যবহৃত জামা কাপড় বের করতে গিয়ে সব ফেলে দেয় নিচে। মুখে চকান্তর শব্দ করে সব কিছু একটা একটা করে তুলে রাখে সে। হঠাৎ করে স্বামীর ব্যক্তিগত ছোট প্যান্ট দেখে চোখ বড় বড় করে লাফিয়ে দু পা পিছিয়ে যায় আলো। বড় বড় দুটো নিঃশ্বাস ফেলে সে। অসম্ভব, এসব আলো ধুতে পারবে না, বেঁচে থাকতেও না, মরে গেলেও না। কারো আলোকে শুলে চড়ানো থাকলে এসে চড়াক, এসব আলো ধরতে পারবে না, কখনোই না। কিছুক্ষণ ঠোঁট উল্টে দাঁড়িয়ে থেকে কাচুমাচু মুখ করে আপন মনে বলে ওঠে, এ আমাদের কোথায় ফাঁসিয়ে দিল আব্বু আম্মু? স্বামী নামে পুরুষের সব ছোট প্যান্ট ধোয়ার জন্য কি একটা মেয়ে জন্ম হয়েছে? তোমাকে ওসব ধুতে হবে না। স্বামীন ক্লান্ত শরীরে আলোর পিছনে দাঁড়িয়ে আছে। আলো চমকে উঠে ঘুরে তাকায়। স্বামীন তার দিকে তাকিয়ে আছে। স্বাভাবিক গলায় বলে, স্বামী নামের পুরুষের ওসব ধোয়ানোর জন্য একটা মেয়ে অবশ্যই জন্মায়নি। তুমি ওসব রেখে নিজের কাজ করো, তা কি করে হয়? আপনার বোন তো আমাকে কাঁচা খেয়ে ফেলবে। তুমি তো কাউকে ভয় পাও না, তাহলে এত মাথা ঘামাচ্ছ কেন? ঈশিতা আপু চোখে এত ভালো হবার প্রয়োজন কি? সাফ সাফ জানিয়ে দাও এসব তুমি পারবে না। আলো চোখ ঘুরিয়ে শামীমের দিকে তাকায়। তাই তো, সে সাফ সাফ জানিয়ে দিলেই তো পারে, কিন্তু সমস্যা হচ্ছে সে আপত্তি জানাতে পারছে না। সে কেন আপত্তি জানাতে পারছে না? কেন? কোথায় তার অবচেতন মনও কি এটা ভাবে? এগুলোই হিসেবে তার কর্তব্য। ওই একটা কাগজের জন্য হলেও তার এসব করা উচিত। এমন কিছু কি